ওকে, সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো আমরা দেখেছি কিভাবে একটা সিঙ্গেল ভ্যালুর মাধ্যমে পুরো ডাটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেন্ট্রাল মেজারের মধ্যে ছিল মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, ওয়েটেড মিন, স্পেশাল কেস অফ জিওমেট্রিক মিন, অ্যান্ড র ডাটা, ফার্স্ট অর্ডার অ্যান্সার ফর গ্রুপ ডাটা। কখনো কখনো শুধুমাত্র একটা ভ্যালুর মাধ্যমে পুরোটাকে আবার সঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় না, তখন আমাদের আদার্স মেজার্সও দরকার হয়। তো মনে করেন আমরা জানি সেন্ট্রাল ভ্যালু, আমরা সাপোজ একটা স্যাম্পল মিন হিসেবে আমরা জানি স্যাম্পল মিনকে আমরা এক্স বার দ্বারা ডিনোট করি। আর মেজার্স অফ ডিসপারশন মিন্স, ডিসপার্স মিন্স সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালুগুলা কত স্ক্যাটারলি আছে অথবা ছড়িয়ে ছিটিয়ে আছে, স্কুইজড অবস্থায় আছে, সেটাই আসলে মেজার করে মেজার্স অফ ডিসপারশন। ওকে, তো দিস ইজ দ্য সেন্ট্রাল ভ্যালু। সো বাকি ভ্যালু গুলো কত দূরে অথবা কত কাছে আছে সেটাই নরমালি সেন্ট্রাল মেজার্স অফ ডিসপারশনের মেজার মেজার করা হয়। আচ্ছা, মনে করেন আমরা একটা এক্সাম্পল যাই প্রথমে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনারা আমাদের সিটি ইউনিভার্সিটির পাশে একটা নদী আছে, তাই না? বিরুলিয়া ব্রিজ হয়তো অনেকেই গিয়েছেন বা অনেকেই আসেন, যাওয়া আসা করেন। তো ফর এক্সাম্পল আমরা শীতকালে ধরলাম আমরা সেখানে বেড়াতে গেলাম। তো নদী, ঠিক আছে, তো অনেকেই সাপোজ সাঁতার কাটতে চাচ্ছে নদীর মধ্যে। তো যারা সাঁতার কাটতে পারে তারা তো কাটতেই পারে, তখন তো স্বাভাবিকভাবে নদীর পানি কম থাকে। এখন যে সাঁতার কাটতে পারে না, এখন আমরা যদি তাকে বলি যে হ্যাঁ নদীর গড় গভীরতা হচ্ছে 4 ফিট, ওকে, তাহলে যে ভদ্রলোক সাঁতার জানে না সেও কিন্তু বন্ধু বান্ধবের সাথে চাইবে যে আমিও তাহলে নদীটা একটু এপার ওপার যেয়ে দেখি নাকি, তাই না? কেমনে সম্ভব স্যার নৌকা দিয়ে? হ্যাঁ বলেন। সাঁতার না পারলে স্যার নদীর ওই পার যাবে কেমনে? না, এখন যদি বলা হয় যে গড় গভীরতা 4 ফিট, পারবে স্যার, পারবে স্যার। 4 ফিট হলে তো স্যার যাইতেই পারবে স্যার। হ্যাঁ, সেটার কথাই আমরা বলতেছি। আমরা বলতেছি শীতকালে নদীর পানি কম থাকে, তো ধরলাম আমাদের গড় গভীরতা 4 ফিট। তো যে সাঁতার জানে না সে বলো ঠিক আছে তাহলে ওরাও যাচ্ছে, তাহলে আমিও যাই, তাই না? অবশ্যই পারবো, যেতে 4 ফিট। সো আমরা সেন্ট্রাল ভ্যালির মাঝে বুঝলাম যে নদী সে পার হতে পারবে। এখন যদি তাকে বলা হয় যে ভাই ওখানে একটা কিন্তু গর্ত আছে যার গভীরতা, এক জায়গায় একটা গর্ত আছে যার গভীরতা কিন্তু ফর এক্সাম্পল 6 ফিট, তাহলে কি সে আর পার হতে চাইবে? না স্যার। তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই চাইবে না। অনেক লম্বা টম্বা হলে চাইতে পারে, 7-8 ফিট লম্বা হলে চাইতে পারে, তারপরে তার মধ্যে একটা ভয় ঢুকে যেতে পারে। তো আমরা যদি এখন শুধুমাত্র তাকে বললি যে গড়, সো যদি সে শুধু গড় জেনে যায় সেখানে নদী সাঁতরে মানে হেঁটে পার হতে বা যায় সাঁতার জানে না যেহেতু, তাহলে কিন্তু সে যেতে চাইবে। তো সে যদি এখন শুধুমাত্র গড় জেনে সেখানে নদী পার হতে চায় তাহলে কিন্তু তার জন্য বিপদ থাকলেও থাকতে পারে। ওকে, এই জন্য আমরা কি বুঝলাম যে শুধুমাত্র কিন্তু সেন্ট্রাল ভ্যালু দ্বারা, দ্যাট মিনস শুধুমাত্র মিন দ্বারা কিন্তু আমরা ঠিক মতো নদীর মেজার ঠিক মতো করতে পারলাম না, অর্থাৎ রিপ্রেজেন্ট করতে পারলাম না। ফলে আমাদের কিন্তু আরো অন্য মেজারও জানতে হবে, ঠিক আছে? যেটা এমন ফর এক্সাম্পল এখানে আমরা হাইয়েস্ট ভ্যালু জানলাম যে হাইয়েস্ট গভীরতা কত, হাইয়েস্ট গভীরতা এখানে 6 ফিট। তো স্বাভাবিকভাবেই সে কিন্তু তখন যেতে একটু দ্বিধাগ্রস্ত করবে। তো তো আমরা বুঝলাম যে শুধুমাত্র কিন্তু সেন্ট্রাল ভ্যালুর মাধ্যমে আমরা পুরো ডাটা সম্পর্কে কিন্তু আইডিয়া পেলাম না। অথবা মনে করেন যে আপনারা একটা মোবাইল কিনতে যাবেন, তো আপনার কাছে মনে করেন যে আপনার বাজেট হলো 12,000 টাকা।
ফর এক্সাম্পল আপনি মনে করেন যে অপো মোবাইল কিনতে যাবেন। তো এখন যদি কোনো কারণে আপনি শুনতে পারেন যে অপো মোবাইলের গড় দাম হচ্ছে 25,000 টাকা। যত ধরনের মোবাইল আছে তাদের গড় প্রাইস হচ্ছে 25,000 টাকা। তাহলে কি আর আপনি অপো মোবাইল কিনতে যাবেন? যাবো স্যার। তবুও যাবেন, আপনার 12,000 টাকা না স্যার যাবো না। আর গড় গড় প্রাইস তো স্যার একটা তো স্যার 5,000ও থাকতে পারে স্যার। ও হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা বলতেছি পরে। সো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমার কি গড় জেনে কি আমরা যাব? না স্যার। হ্যাঁ, স্বাভাবিকভাবে কিন্তু আমরা চাইবো না। এটা হয়তোবা আপনার মোবাইলটা পরিচিত দেখে বাজারটা অনেক ঘোরাফেরা করেন, এই জন্য হয়তোবা জানেন যে মোবাইল কম দামিও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু যখন আপনি ফর এক্সাম্পল বড় একটা মেশিন যেটা আপনি হয়তোবা ইউজেবল না, ওকে, যেমন জানবেন যে গড় দাম এত, আপনার বাজেট হলো গড় দাম 25,000, আপনার বাজেট হলো 12,000, স্বাভাবিকভাবেই কিন্তু আপনি বলবেন যে না, তাহলে তো আমার এখানে বাজেটই কুলায় না, সো আমি কিভাবে কিনতে যাব, রাইট? মোবাইল হয়তো আমাদের সবারই পরিচিত, এই জন্য আমরা জানি দাম কম থাকতে পারে। ওকে, তো এখন যদি আপনি 25,000 টাকা যখন গড় দাম, স্বাভাবিকভাবে কিন্তু আপনি আর কিনতে যাইতে চাইবেন না। এখন তাহলে আপনাকে যদি বলা যে না ভাই, এটা 25,000 টাকা গড় দাম হলো, এটা সর্বনিম্ন দাম আছে 10,000 টাকা, আমি জানি না এর থেকে কম দামে আছে কিনা অপো মোবাইল। উনি বললো 5,000 টাকায় পাওয়া যায়, 5,000 টাকা যায় কিনা আমি জানি না। প্রথম যখন আসছিল তখন জানতাম যে সর্বনিম্ন দাম ছিল 10,000 টাকা, এখন কম দামে থাকতে পারে। তো যখন শুনবেন যে সবচেয়ে কম দামি একটা 10,000 আছে, তারপরে 12,000ও থাকতে পারে, 15,000, 20,000, 25,000, 30,000 আর 50,000, যেটাই হোক না কেন, তাহলে এখন কিন্তু সে কিনতে যাইতে পারে যে না, যেহেতু 10,000 টাকাতে আমার একটা মোবাইল আছে, সো আমি এটা দেখতে পারি, কিনবো কিনা সেটা আমরা পরে চুজ করব, কিন্তু আমরা কিন্তু দেখতে পারি, তাই না? ঠিক আছে, তো তাহলে সে যদি শুধুমাত্র ভাবি গড় দাম শুনে যদি মোবাইল কিনতে চায়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে আগ্রহ হারিয়ে ফেলবে। তো তাকে জানতে হবে অন্য মেজার, সেটা হতে পারে হাইয়েস্ট ভ্যালু, হতে পারে লোয়েস্ট ভ্যালু। যেমন আমার নদীর ক্ষেত্রে হাইয়েস্ট ভ্যালু জানা দরকার থাকলো, আমাদের এই মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের লোয়েস্ট মানটা কত, লোয়েস্ট মানটা বা লোয়েস্ট প্রাইসটা হচ্ছে 10,000। আচ্ছা, কেউ একজন শব্দ করতেছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, কে জানে শব্দ হচ্ছে। শব্দ হইতেছে। সাইকেল ভাই মিউট করেন। আচ্ছা, সাইকুল সাহেব, আপনি একটু মিউট করবেন কষ্ট করে। সাইকুল নাবি মেগুন্ডি ফুড শুনতে পাচ্ছেন? ওকে, সো আমরা আনাদার এক্সাম্পল কনসিডার করি। ফর এক্সাম্পল আমাদের দুইজন ব্যাটসম্যান আছে, ব্যাটসম্যান এ এন্ড ব্যাটসম্যান বি। ওকে, সো আমাদের ব্যাটসম্যান বি সাপোজ আমাদের লাস্ট কিছু ইনিংস এরকম রান করে, ফার্স্ট ওয়ান ইজ 20, and ব্যাটসম্যান বি ফর এক্সাম্পল এরকম রান করে।
From control this. Okay. 60. So দুইজন ব্যাটসম্যান ফর এক্সাম্পল লাস্ট 1 2 3 4 5 6 7 8 9 9 ইনিংস ধরে এরকম রান করতেছে। সো এখন আমাদের নেক্সট সিরিজে আমাদের একজন ব্যাটসম্যানকে চুজ করতে হবে। সো হু উইল বি সিলেক্টেড ফর দ্য নেক্সট সিরিজ? ঠিক আছে, উই হ্যাভ টু সিলেক্ট অনলি ওয়ান ব্যাটসম্যান। বি কে নিয়ে যাবে। এখন স্যার আমাদের গড় হিসাব করতে হবে স্যার, গড় হিসাব করে দেখতে হবে যে কার এভারেজ কার ভালো। জি স্যার। সো আপনাদের কাছে Average ভালো কিন্তু স্যার, আসলে এখন গড় ভালো খেলছে। বের করে আমাকে বলেন ব্যাটসম্যান এর গড় কত আর ব্যাটসম্যান বি এর কত, and who will be selected for the next series? স্যার বির গড় হচ্ছে স্যার 50। B 50, then A এও 50 স্যার, সেম স্যার। A 50. Okay. So who will be Average selected same. for the next series? প্রবাবিলিটি আর তো স্যার সেম দুজনেই বি ভালো, হবে স্যার, বি হবে মনে হয়। কিন্তু স্যার নাসির বলতেছে B হবে মনে হয়। বির স্যার, আমি average এটা বলি নাই, কম, স্যার। কিন্তু স্যার এর হচ্ছে স্যার। অনেক কম আছে স্যার, মাঝে মাঝে তো আচ্ছা একজন করে বলেন, আমরা না আর এ হবে এ। নাসিরের কথা শুনি। নাসির বলেন। স্যার দুজনের এভারেজ সেম, কিন্তু এ ম্যাক্সিমাম ইনিংস খেলছে 90 স্যার, 90 ইনিংস খেলছে, মানে সে লম্বা ইনিংস খেলতে পারে আর কি স্যার। আমার কাছে মনে হয়েছে এ প্রেফারেবল স্যার। নাসির বলতেছে A, ওকে। দেন আরেকজন কে বলতেছেন বলুন। স্যার বি হবে। কি হবে স্যার? আলকাস মাতবর মেবি বলতেছেন, তাই তো? মেনি বলতেছেন B হবে। ওকে। স্যার এখানে এর দেখা যায় 10টি রানও আছে, তো তার পার্থক্যটা খুব বেশি হয়ে যায়, এক ম্যাচে 90 এক ম্যাচে 10, কিন্তু ডিজে আছে তার সর্বোচ্চ যদিও 70, কিন্তু তার 35 এর নিচে কোনো রান নাই, 30 এর নিচে কোনো রান নাই। আচ্ছা, তো আমরা আর কেউ কিছু বলবেন? নাসির এবং মাতবর সাহেব বললেন, আর কেউ কিছু আছে? স্যার আমি তো আগেই বলছি বি। সাদিকুল বি, কেন বলেন দেখি আপনার? ওই স্যার ওইটাই স্যার, ওই যে 30 এর নিচে স্যার কোনো রান নাই, কিন্তু এর স্যার 10 রান আছে স্যার। আচ্ছা, এর আবাদে 90 পর্যন্ত রান আছে। স্যার ওই যুক্তি যদি সাদেক ভাই বলে তাহলে তো 90 প্লাস 90 রান আছে, কিন্তু বীর তো 90 এর কাছাকাছি রান নাই, 20 নিচে আছে স্যার। যদি 10 রান থাকাতে সে যদি বাদ পড়ে তাহলে 90 থাকাতে কি সে থাকতে পারে না? এভারেজটা ভালো স্যার। আবার এভারেজ এভারেজ দুজনেরই সেম। এভারেজ দুজনেরই না সেম। না, এভারেজ বলতে স্যার 35 40, মানে একটা ধারাবাহিকতা আছে স্যার, ওই দৃষ্টিকোণ থেকে বি কে। হ্যাঁ, কনসিস্টেন্সি ঠিক আছে, কনসিস্টেন্সি তার আপনাদের। হাইস্ট আর লোর মধ্যে ডিফারেন্স কিন্তু এর অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এটাও একটা বিষয় আছে। সো হ্যাঁ, এখন আমরা যেটাই বলতে যাচ্ছি, আমরা দেখবো এখন যে কি আসলে ভালো আমাদের। আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি, দ্যাট মিন্স সেন্ট্রাল ভ্যালু, মিন বের করে দেখলাম যে দুইজনই সমান। সো আমরা কিন্তু বের করতে পারতেছি না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সেন্ট্রাল ভ্যালু দিয়ে আমরা সবসময় ডাটাকে ফুললি রিপ্রেজেন্ট করতে পারি না, সেটার জন্য এটা করা। দেখলাম যে আমাদের ব্যাটসম্যানেরও সেন্ট্রাল ভ্যালু 50 এন্ড ব্যাটসম্যান বিরও সেন্ট্রাল ভ্যালু 50। সো আমরা কিন্তু মিনের মাধ্যমে দুজনকে ভালো মন্দ বা বোঝাতে পারতেছি না। সো এখন আমাদের আধার মেজার দেখতে হবে। সেই মেজারের মধ্যে একটা হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। ওকে, তো আমরা কিন্তু প্রথমেই বলছি সেন্ট্রাল মেজার্স অফ ডিসপারশন, মানে হচ্ছে সেন্ট্রাল ভ্যালু, এই ভ্যালুগুলো কত দূরে অথবা কাছে আছে সেটা মেজার করতে হবে। তো যার ভ্যালু গুলো যাবে, যে ব্যাটসম্যান, যদি আমরা চিন্তা করি যে ব্যাটসম্যানের বাকি মানগুলা বা বাকি রানগুলা সেন্ট্রাল মান থেকে যত কাছে থাকবে, সেই ব্যাটসম্যানটা অন্যের তুলনায় ভালো বলে পরিগণিত হবে আর কি। তো আমরা দেখেন ব্যাটসম্যান যদি আমরা চিন্তা করি, এর আছে স্যার 80 আর বির আছে স্যার 40।
হ্যাঁ, এর হচ্ছে আমরা সেন্ট্রাল ভ্যালু থেকে মেজার করি, সো এর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90 এন্ড সেন্ট্রাল ভ্যালু হচ্ছে 50। ওকে, সো ডিফারেন্স হচ্ছে কত? 40। 40। 40। লোয়েস্ট ভ্যালু তার হচ্ছে 10, সো 50 minus 10, that is 40 also. So this is 40. And for B যদি আমরা চিন্তা করি, so B এর highest value হচ্ছে 70 minus central value 20, so this is 20, so central value 50, so this is 20. And যদি আমরা lowest value চিন্তা করি, so this is 50 minus 30, so this is also 20. হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে বি এর যে সেন্ট্রাল বি এর মানগুলা বা রানগুলা সেন্ট্রাল ভ্যালু থেকে কিন্তু কাছে আছে। ওকে, অর্থাৎ ডিফারেন্স সর্বোচ্চ 20, বাট এর কিন্তু ডিফারেন্স সেন্ট্রাল ভ্যালু থেকে একটু দূরে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যাটসম্যান এর থেকে ব্যাটসম্যান বি বেটার, যেহেতু তাদের এভারেজ সমান। ঠিক আছে, নাসির আছেন আপনি? নাসির সাহেব শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পারতেছি স্যার, লজিক ঠিক আছে স্যার। হ্যাঁ, না লজিক না, এটাই এখন আমরা লজিকও দেখাবো প্লাস আমরা মেজার করে দেখবো। হ্যাঁ, ফর এক্সাম্পল মনে করেন যে আপনাকে আপনার বন্ধু কথা দিয়েছে যে আপনার সাথে প্রতিদিন দেখা করবে এবং প্রতিদিনই সে দেখা করে, সেই বন্ধু ভালো নাকি যে বন্ধু বলে যে কালকে দেখা করব তার পরের দিন দেখা করে, আবার 2 দিনে কথা বলে 4 দিন পরে দেখা করে, সেই বন্ধু ভালো? অবশ্যই স্যার, যে কাছাকাছি টাইমে দেখা করবে। হ্যাঁ, যে আপনার সেই আপনার ক্লোজ হবে, যে আপনার কথা দিয়ে কথা রাখবে বা আপনার সাথে যার রিলায়েবিলিটি, ডিপেন্ডেবিলিটি বা বিশ্বস্ততা বেশি। তো সিমিলারলি আমাদের মিনটা রিলায়েবল কিনা সেটা টেস্ট করতে গেলে আমাদের এটা দরকার। তো শুধুমাত্র আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা শুধুমাত্র কিন্তু মিন দ্বারা বের করতে পারলাম না, মিনের সাথে সাথে এখন আমাদের অন্য মেজার গুলো জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে মেজার্স অফ ডিসপারশন। ওকে, তো এখন আমরা মেজার্স অফ ডিসপারশনই পড়বো, যেখানে আমাদের কয়েকটা মেজার আছে। জি মেজার্স অফ ডিসপারশনের বাংলা অর্থটা কি স্যার? স্যার এখন যে জিনিসটা বুঝাইলেন স্যার, এই জিনিসটা কি মানে মেজার অফ ডিসপারশন কিনা স্যার? হ্যাঁ, মেজার্স অফ ডিসপারশন হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালু গুলো কত দূরে আছে। হ্যাঁ, এইটা যেমন ইট মেজার দ্য ভেরিয়েবিলিটি অফ এ ডাটা সেট ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু। সেন্ট্রাল ভ্যালু থেকে, দ্যাট মিন্স সেন্ট্রাল ভ্যালু মানে মিন হতে পারে, মিডিয়ান হতে পারে, তারপরে জিওমেট্রিক মিন হতে পারে, মোড হতে পারে। তো নরমালি আমরা মিনটাই বেশি ইউজ করে থাকি, তাই না? জি মিন স্যার। থেকে বাকি ভ্যালুগুলার ডিফারেন্স বা ডিসটেন্স কত দূরে বা কাছে, তার উপর বেস করে একটা ডিস্ট্রিবিউশন অন্যটার থেকে ভালো নাকি মন্দ, হ্যাঁ, অথবা একটা পপুলেশনের ডাটা কতটা ক্লোজলি আছে সেটা আমরা মেজার করে থাকি। এবং মিনটা আসলে রিলায়েবল কিনা, রিলায়েবল মিনস যেটা আমি বললাম যে আপনার বন্ধু কতটা বিশ্বস্ত, সেটা আপনি কিভাবে মেজার করবেন? যখন সে আপনার কথা শুনবে, আপনাকে রেসপেক্ট করবে, ঠিক মতো আপনার সাথে থাকবে, সেই তো রিলায়েবল, তাই না? ঠিক সিমিলারলি একটা মিন তখনই রিলায়েবল হবে যখন মিনের সারা বাকি ভ্যালুগুলো খুব কাছাকাছি থাকবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা পরে একটু পরে পড়বো, যত কম হবে সেই মিনটা তত, যেমন আপনার সাপোজ ট্রিপলের স্টুডেন্ট, সো আপনার যখন একটা সফটওয়্যার আবিষ্কার করবেন, হতে পারে যে দেখা গেল যে ওই সফটওয়্যারটা আপনার ওপেন হতে গড়ে 10 মিনিট সময় লাগে। তো আপনি কিন্তু দাবি করতে পারেন যে আমার সফটওয়্যারটা গড়ে 10 মিনিট সময় লাগে, হতে পারে কখনো 1 মিনিট, ধরলাম সর্বোচ্চ 1 মিনিট কম বেশি হয়, তো কখনো 8 মিনিটে ওপেন হয়, কখনো 12 মিনিটে ওপেন হয়। সো এখন আরেকজন যদি বলে যে আমার একটা সফটওয়্যার আবিষ্কার করেছি, আমার এটা 10 মিনিটে ওপেন হয়, কিন্তু কখনো কখনো সেটা 16 মিনিটে ওপেন হয়, আবার 6 মিনিটে ওপেন হয়। তো যখন এরকম হবে, তো স্বাভাবিকভাবে দেখা গেল যে এটার থেকে ডিসটেন্স কিন্তু 16 বলছি না, তারপরে 6, সেটার মধ্যে কিন্তু ভেরিয়েশন বেশি। দ্যাট মিন্স মিনটা কিন্তু কম রিলায়েবল। কারণ হচ্ছে যেটা 10 মিনিট বলতেছো, 1 মিনিট 2 মিনিট আমরা ধরে নেই কোনো বিষয় না, কিন্তু যখনই এটার ডিফারেন্স 6 মিনিট 7 মিনিট হয়ে যাবে তখন কিন্তু অনেক বেশি মনে হবে। সফটওয়্যারের ক্ষেত্রে যেহেতু খুব বিষয়টা খুবই সেন্সিটিভ, আর অন্যান্য ক্ষেত্রে অনেক কিছু হতে পারে। তো এই মিনটা রিলায়েবল কিনা, যখন একই জিনিস বারবার ঘটবে তখন বোঝা যাবে যে না, মিনটা তাহলে সেম, ঠিক আছে মিন। ওকে, তো এখন আমরা এই মেজার গুলাই দেখবো যে কোনটার মাধ্যমে আমরা মেজার্স। আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন একজন বাংলা বলছে, বাংলা হচ্ছে
ডিসপারশনের বাংলা হচ্ছে বিচ্ছুরণ। হ্যাঁ, কারণ বিচ্ছুরণের পরিমাপ বলতে পারেন, অর্থাৎ বিচ্ছুরণ হয়তো বা কি বলে ফিজিক্স বইয়ে ছিল মনে হয়। ওকে, তো আলোক বিচ্ছুরণ ছিল যে জি সূর্য স্যার, থেকে, আলোর বিচ্ছুরণ স্যার, আলোর হ্যাঁ, বিচ্ছুরণ। আলোর যে বিভিন্ন সাপোজ তরঙ্গ, সেগুলো কত ছোট বড় দ্রুত বিচ্যুতি হয়, সেগুলাই সিমিলারলি সেন্ট্রাল ভ্যালু থেকে বাকি ভ্যালু গুলা কতটা বিচ্ছুরণ মানে ছড়িয়ে ছিটিয়ে কাটার অবস্থায় আছে। তো যত ক্লোজ থাকবে সেই ডাটাটা তত বেশি মানে রিলায়েবল হবে অন্যটার থেকে, ওকে, বা সেটার মধ্যে ভেরিয়েবিলিটি কম বলা হবে। এখন এই মেজার গুলোই আমরা মেজার করব। আমরা সিম্পলি একটা দেখলাম রেঞ্জের মাধ্যমে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, যেটা একজন বের করেছিল 80। হাইয়েস্ট ভ্যালু ছিল ফর ব্যাটসম্যান এ 90 এন্ড লোয়েস্ট ভ্যালু ছিল 10, এন্ড ব্যাটসম্যান মিন ছিল হাইয়েস্ট ভ্যালু 70, লোয়েস্ট ভ্যালু ছিল 30, সো ডিফারেন্স ছিল 40। এটার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোন ব্যাটসম্যানটা ভালো, যদি তাদের মিন সেম থাকে। তো যদি মিন সেম থাকে তাহলে রেঞ্জের মাধ্যমে আমরা বলতে পারবো ব্যাটসম্যান এ ভালো নাকি ব্যাটসম্যান বি ভালো। ওকে, বাট মিন সেম না হলে তখন অন্য কিছু চলে আসবে আমাদের, সেটা আমরা একটু পরে বলবো। সো ফর্মাল ডেফিনেশন আপনাদের পড়ার দরকার না। মেজার্স অফ ডিসপারশন ইজ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য ডিস্ট্রিবিউশন ইজ এক্সটেন্ডেড অর স্কুইজড, কতটুকু ছড়ানো ছিটানো অবস্থা সেটাই আসলে এক্সটেন্ড বা মেজার করে। অলসো ইট মেজার দ্য ভেরিয়েবল ডাটা সেট ফ্রম দ্য সেন্ট্রাল ভ্যালু, সেন্ট্রাল ভ্যালু থেকে এটার ভেরিয়েশন কিরকম সেটা মেজার করে। And importance of measures of dispersion. A small value for a measures of dispersion indicates that the data are clustered closely. That means around the arithmetic mean. তাহলে মেজার্স অফ ডিসপারশন যত ছোট হবে তত বোঝা যাবে যে মিনের কাছাকাছি আছে সবগুলা ভ্যালু। ওকে, এন্ড নাম্বার 2 যেটা আমরা একটু করলাম, the measures of dispersion used to compare the spread in 2 or more distributions. ডিস্ট্রিবিউশনের মধ্যে ডাটার ভেরিয়েশন বা স্প্রেডনেস ছড়ানো ছিটানো কতটুকু সেটা কম্পেয়ার করে, যেটা আমরা এই ব্যাটসম্যান মির মধ্যে দেখলাম। And number 3, the measures of dispersion can be used to evaluate the reliability of 2 or more means measures of location. আমরা একটা বললাম যে দুই বন্ধুর কথা বললাম বা সফটওয়্যার আবিষ্কারের কথা বললাম, এভাবে আমরা আরো অনেক বেশি সফটওয়্যারের কম্পারিজন করতে পারি যে আমাদের মিন রিলায়েবল কিনা। তো আপনার একটা ইম্পর্টেন্স গুলো পড়ে নেবেন। ওকে, সো এখানে সেভারাল মেজার্স আছে, তার মধ্যে আমরা 3-4টাই পড়বো। ফার্স্ট ওয়ান ইজ রেঞ্জ। রেঞ্জ মিন ডেভিয়েশন, কোয়ার্টার ডেভিয়েশন আমরা পড়বো না, ঠিক আছে, আমি ফর্মুলা দিয়ে দিয়েছি, আপনি চাইলে পড়ে নিতে পারবেন। ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড লাস্ট is a coefficient of variation. Okay, the first one is the range. The simplest measure of dispersion is the range. রেঞ্জ খুব সহজেই বের করা যায়, এবং আপনারা যারা হয়তো প্রোডাকশন সেক্টরে আছেন কিনা জানি না, প্রোডাকশন সেক্টরে নরমালি কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে রেঞ্জ ব্যবহার করা হয়। 6 সিগমা নামে একটা রেঞ্জ আছে যার মধ্যে প্রোডাকশন প্রডিউস করা হয়ে থাকে। So it is the difference between largest value minus largest value and smallest value are equal largest value minus smallest value. So এখন যদি আমরা একটা ডাটা নেই, যে কোনো ডাটা, ফর এক্সাম্পল age of 5 students, school students, for example 10. হ্যালো স্যার। জি স্যার আমাদের পরীক্ষাটা মনে হয় একটু আগে নিয়ে নিলে ভালো হতো স্যার, আমাদের এদিকে তো স্যার ওয়েদার খারাপ। কিন্তু সবাই তো বলছিল যে অনেকেই অফিস করতেছে। ওকে, সো অফিস আচ্ছা করতেছে, আচ্ছা তারা যদি অফিস থেকে না আসে তাহলে তো ওর পরীক্ষা দিতে চাচ্ছে না, ঠিক আছে। স্যার, তাও ঠিক। হ্যাঁ, তো আমরা অফিসে যাবে কিন্তু তার নাই। স্যার আর 20 মিনিট পরে নিলে ভালো হয়, সম্ভবত 8টার দিকে নিলে সম্ভবত সবাই আচ্ছা 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 রাতটা থেকে শুরু করলে হবে। 8টা-8টার দিকে নিয়েও আমরা এটাও শেষ করে নেই, তারপর আপনাদের পরীক্ষা মানে মিড টার্ম পরীক্ষা সম্পর্কে একটু বলতে হবে, ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। তারপরে আপনারা পরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষা শেষ হলে আপনাদের ক্লাসও শেষ হয়ে যাবে, তার আগে আমি নাম টাম ডেকে নিব, ঠিক আছে। আমরা আমাদের স্যার পরীক্ষাটা মানে কোনো শুক্রবার নিলে ভালো হইতো, অনেকে অনেক সমস্যা হয় আজকে। কোন পরীক্ষা বলেন তো? স্যার সিটি
কুইজ টেস্ট নেবেন না স্যার? আজকে দিব না, এটা বলেন না, আজকে দিব। কুইজ তো আমাদের তো ক্লাস টাইমেই নিতে হবে, অন্য সময় তো আপনার হয়তো বা ফ্রি থাকতে পারেন, কিন্তু অন্যরা ফ্রি আছে কিনা, আমি ফ্রি আছি কিনা সেটা তো থাকতে হবে, তাই না? না, অনেক এক্সকিউজ দিয়ে দিচ্ছে তো, এই জন্য বললাম। জি স্যার, আজকে নিয়ে ভালো। যেখানে যার ক্লাস টাইম সে টাইমেই নিতে হবে। তো সবাই আপনার ক্লাস টাইমের অনেকেই আসেন, মোস্ট অফ দাই আসে। অন্য সময় হলে সেটা আসলে হয়তো আপনার কারো প্রবলেম নাই, অন্য কারো প্রবলেম থেকে যায়, ঠিক আছে? স্যার আজকে তো সবার সার্টিফিকেশন আছে স্যার, অনেক কিছু হ্যাঁ, সেটা আমরা আজকেই নিব, ঠিক আছে? নেক্সট কুইজের কথা আমরা অন্য সময় চিন্তা করব। তো আজকে আমরা এখন ডিসিশন চেঞ্জ করব না, ওকে? আর আজকে মিড টার্মের আগে লাস্ট ক্লাস, তো আজকেই নিতে হবে। আচ্ছা, আমরা আপাতত একটা ডাটা কনসিডার করি। ফর এক্সাম্পল দিস 14, for example 12, for example 13. So এই যে 5 স্টুডেন্টস আমরা চিন্তা করলাম, ফর এক্সাম্পল একটা স্কুল, হাই স্কুল স্টুডেন্টস হতে পারে। So range is the simplest measure of dispersion. So range is very easy to find out. So what this data set, range are equal to largest value minus আমি সংক্ষেপে লিখলাম largest LV minus smallest SB. ওকে, আপনারা কিন্তু পুরোটাই লিখেন largest value minus smallest value. So for our data set, largest value is 14 and smallest value is 10. So difference is 4. Okay. So range দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি যে কোন ভদ্রলোক, সাপোজ এখানে আমরা যদি ব্যাটসম্যান বললাম, কোন ব্যাটসম্যান ভালো বা মন্দ, যখন তাদের মিনটা সেম হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবেন, এই ডিসপারশনের মেজার কিন্তু যত কম হবে সে কিন্তু তত ভালো হবে। ওকে, যদি আমরা কম্পেয়ার করি ব্যাটসম্যান এ, ব্যাটসম্যান বি, ব্যাটসম্যান সি বা ব্যাটসম্যান ডি, তাহলে যার কিন্তু ডিসপারশনের মেজার সেটা হতে পারে রেঞ্জ, হতে পারে মিন ডেভিয়েশন, হতে পারে ভেরিয়েন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, যত কম হবে সে কিন্তু অন্যদের তুলনায় ভালো হবে, ঠিক আছে? আবার যদি আপনি মনে করেন যে মিনের ক্ষেত্রে, মিন কিন্তু স্বাভাবিকভাবে ভালো জিনিস হলে বেশি, যত বেশি হবে তত ভালো, তাই না? যে আপনি একজনের কাছে 10,000 টাকা পান গড়ে, আরেকজন পায় 5,000 টাকা, স্বাভাবিকভাবে আপনি তার থেকে বেশি ধনী। সো রেঞ্জ আশা করি আপনারা বের করতে পারবেন, খুবই সিম্পল মেজার। তো আমি রেঞ্জকে মুছে দিচ্ছি। দেন সেকেন্ড ওয়ান ইজ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের ফর্মুলা দিস, the mean deviation সংখ্যা in brief MD equal to summation x minus x bar divided by n. So we need x bar means sample mean, so আমাদের sample mean বের করতে হবে। So এখন তো সবাই মিন বের করতেই পারেন। So sample mean x bar equal to summation x divided by n. So we have to add all the values. So 10 plus 11 plus 14 plus 12 plus 13 divided by 5. So this is equal to 12. So sample mean is 12. So mean deviation MD, mean deviation equal to summation modulus of x minus x bar then divided by small n. So now we have to put the values of x. Okay. So x means first one is 10, then mean 12, then modulus, then plus 11 minus 12, then plus 14 minus 12, and similarly 12 minus 12, then plus 13 minus 12, then divided by 5. Okay. So if we add and subtract, then we will get minus 2 plus minus 1 plus 2, then plus 0, and lastly plus 1, then divided by 5.
সো আপনারা তো জানেন মডুলাস উঠে গেলে কি হয়? পজিটিভ হয় স্যার। পজিটিভ হয়েছে। হ্যাঁ, সো মডুলাস সিম্বল উঠে গেলে মাইনাস থাকলে সেটা সবসময় প্লাস, আর প্লাস থাকলে তো প্লাস হবেই। সো দিস ইজ 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 0 প্লাস 1, so divided by 5. So 366 by 5. So this is 1.2. Okay. So আশা করি মিন ডেভিয়েশন সবাই বের করতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে about mean deviation? আচ্ছা নাই। স্যার জি স্যার মেইন ডেভিয়েশন দিয়ে স্যার আমি মানে কি বুঝতেছি স্যার, কি বের করতেছি স্যার এই ডাটার ভিতর থেকে আমি 1.2 বের করে আমি কি মানে আমি কি বুঝতেছি স্যার, সেটা একটু যদি বলতেন। হ্যাঁ, এটা তারপরে 10 আমাদের 11 14 বার। যেহেতু এগুলো আমাদের ইয়ার ছিল, হ্যাঁ আমাদের বয়স ছিল না 5 জন স্টুডেন্টের বয়স, জি স্যার। তো এটা আসলে ইয়ার। কিন্তু আমরা বলতেছি না মিন, আমাদের এই স্ট্যান্ডার্ড ভেরি, এটা কিন্তু আমাদের হেল্প করবে কোথায়? আমাদের যখন মিন সেম হয়ে যাবে তখন আমরা কিভাবে কম্পেয়ার করব যে দুইটা ডাটার মধ্যে কোন ডাটাটার ভেরিয়েশন কম বা কোন ডাটাটার মিন বেশি রিলায়েবল। ওকে, আমরা তো এখানে একটা মাত্র দেখালাম, আমরা দেখালাম না ব্যাটসম্যান এ ব্যাটসম্যান বি। জি স্যার। ওকে, সো কে ভালো কিভাবে আমরা বুঝবো? তাহলে ওই ব্যাটসম্যান স্যার এর জন্য, ডিফারেন্সটা। ব্যাটসম্যান এর জন্য মিন ডিভিশন বের করতে হবে, ব্যাটসম্যান বি এর জন্য মিন ডিভিশন বের করতে হবে, তাহলে কিন্তু আমরা আচ্ছা স্যার, এর কোন মধ্যে স্যার যেটা বড় হবে সে ভালো না যেটা কম হবে স্যার সেটা ভালো স্যার, এটা বললে তো একটু বুঝতে পারতাম। হ্যাঁ, যে কম হবে সে ভালো। ওকে, যার মিন ও মিন ডেভিয়েশন কম ডেভিয়েশন। হবে, হ্যাঁ মিন ডেভিয়েশন বা রেঞ্জ বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যার কম হবে সেই ব্যাটসম্যানটা তত ভালো হবে, কারণ তার থ্যাংক ইউ ডাটাগুলা স্যার। কাছাকাছি থাকবে, রিলায়েবল এবং সে কনসিস্টেন্ট। এটা বাংলা হলো ধারাবাহিক, যদি আমরা ব্যাটসম্যানের কথা চিন্তা করি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারবো। দেন থার্ড ওয়ান ইজ ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো নরমালি আমাদের ভেরিয়েন্সটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই সবচেয়ে বেশি ইউজ করে থাকি। তো এই জন্য আমাদের পপুলেশনের মিন এবং পপুলেশন স্যাম্পলের মিন যেমন ছিল, সো আমাদের কিন্তু পপুলেশন ভেরিয়েন্স এবং স্যাম্পল ভেরিয়েন্স দুটাই করতে হবে। এবং পপুলেশন মিন এবং স্যাম্পল মিনে কিন্তু নোটেশন আলাদা হলেও অ্যান্সার কিন্তু সেম আসছিল, কিন্তু ভেরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা একটু আলাদা এবং মানও একটু আলাদা আসবে। সো পপুলেশন ভেরিয়েন্স, আচ্ছা আমি এখানে লিখে রাখছি, সো আমি আপনাদের টাইম একটু তাড়াতাড়ি করতেছি যেন আপনাদের okay. So population variance denoted by sigma square, Greek letter sigma. So this is equal to summation x minus mu whole square divided by capital N. Okay. But sample variance is a small s square is equal to summation x minus x bar s square divided by n minus 1. Okay. So দুইটার কিন্তু ফর্মুলা একটু ডিফারেন্ট আছে, সো আপনারা একটু দেখে নেবেন। আর পপুলেশন ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার স্যাম্পল ভেরিয়েন্স কে যদি আমরা রুট করি তাহলে আমরা কিন্তু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। ওকে, সো ফার্স্টলি আমরা কনসিডার করি ডাটাটা আমাদের পপুলেশন। ওকে, সো এটাকে যদি আমরা এখন পপুলেশন হিসেবে কনসিডার করি, সাপোজ দিস ইজ দ্য পপুলেশন ডাটা সেট, এজ অফ 5 স্টুডেন্টস, তাহলে আমাদের আসবে, এখন লাগবে আমাদের পপুলেশন মিন। ওকে, সো পপুলেশন মিন is denoted by mu. Okay, so mu x and this is capital N. So this is 12 years. So population variance. Okay, population variance আপনারা কিন্তু পুরোটাই লিখেন, আমাদের যেহেতু জায়গা কম তাই আমি সংক্ষেপে লিখলাম। পপুলেশন ভেরিয়েন্স
this is denoted by sigma square. So sigma square is equal to summation x minus mu whole square divided by capital N. So now we have to put the values of x and mu. So 10 minus 12 whole square plus 11 minus 12 whole square and plus 14 minus 12 whole square, then 12 minus 12 whole square, and 13 minus 12 whole square, then divided by n equal to 5. So after squaring we will get 4 plus 1 plus 4 plus 0 plus 1 divided by 5. So this is 5, 5, 10, 10 divided by 2, 5. So this is equal to 2. So unit কিন্তু হবে ইয়ার স্কয়ার, হ্যাঁ, ভ্যারিয়েন্সের ইউনিট হচ্ছে স্কয়ার। সো আমরা পপুলেশন ভেরিয়েন্স পেলাম। তো এখন যদি আমরা পপুলেশন ভেরিয়েন্সকে রুট করি তাহলে কিন্তু আমরা পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তো আমি এখানে মুছে দিচ্ছি। Population standard deviation. So this is denoted by sigma. Okay, so sigma equal to root over variance. So variance equal to 2. So this is equal to root 2, 1 point something. So this is 1.142 year. So the আমাদের unit ছিল year. So 1.414. আচ্ছা 414, সরি 4142, হ্যাঁ ঠিক আছে। তো আশা করি আপনারা ভেরিয়েন্স এবং পপুলেশন স্ট্যান্ডার্ড বের করতে পারবেন। স্যার জি নাসির সাহেব বলেন। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি শুধু সিগমা ইজ ইকুয়াল √2 বের করলে হয়ে যাবে স্যার, এতটুকুই? হ্যাঁ, যদি ভেরিয়েন্স বের করে ফেলেন তাহলে তো রুট করলেই হচ্ছে, হ্যাঁ। আর যদি আপনাকে ভেরিয়েন্স না আছে ডাইরেক্ট পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে আপনি আগে ভেরিয়েন্স বের করে নিয়ে করতে পারেন। আর মানে যে ভ্যালু আসবে স্যার, যে ভ্যালু আসবে সেটার উপর রুট স্যার। হ্যাঁ, ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু ভেরিয়েন্স পাবো। ঠিক আছে, দুইটা রুট আর স্কয়ার। ঠিক আছে, তো মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট কিনতে গেলেন, দেখা গেল যে পার প্রোডাক্ট দেখা গেল যে 500 টাকা করে দাম, তো আপনি দেখা গেল 50টা কিনতে গেলেন, তাই না? তো বললো যে ভাই, যে দোকানদারের কাছে গেলেন যে 500 টাকা করে পার পিস, তো আপনি যেহেতু 50টা কিনতেছেন আপনাকে আমি 5 টাকা করে কম দিব, কম দিতে পারে যদি আপনি যখন কিনতে আসবেন, বলে না? জি স্যার। তো এই 5 টাকাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সে সেন্ট্রাল থেকে বা সেন্ট্রাল মানে 500 টাকা গড়, সেখান থেকে আপনাকে কয় টাকা ছাড় দিতে পারে। অথবা আপনি আবার বেশি বলতে পারেন যে ভাই আমাকে 5 টাকা না 10 টাকা দেন। ঠিক আছে, তারপরে আপনাদের মধ্যে মধ্যস্থতা হতে পারে 7.5 টাকা বা 7 টাকা। তো এই যে আমরা বললি যে ঠিক আছে 2-1 টাকা কম বেশি, এই 2-1 টাকাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে? জি স্যার।
আপনারা তো বলেন সাপোজ আপনার বাড়ি রংপুর ধরলাম, সো আপনি বলবেন যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 350 কিলোমিটার, 5-7 কিলোমিটার কম বেশি হতে পারে আপনার বাড়ির দূরত্ব। এই যে 5-7 কিলোমিটার বলতেছেন কম বেশি হতে পারে, দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো নর্মালি আমাদের ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে মিনের সাথে সাথে। এই জন্যই এটার জন্য পপুলেশন এবং স্যাম্পল দুইটাই শিখবেন আপনারা। তো আমি কিন্তু পপুলেশন ভেরিয়েন্স শেখালাম এন্ড পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেখালাম, আপনাদের কিন্তু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা শিখতে হবে। এখন আপনাদের কাছে তো ক্যালকুলেটর আছে, বের করতে পারবেন তো? জি স্যার। তাহলে এখন যদি আমরা এই ডাটাটাকে কনসিডার করি দিস ইজ আ স্যাম্পল, সো এখন আপনার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন দেখি। এখন আমরা ডাটাটাকে চিন্তা করছি দিস ইজ আ স্যাম্পল ডাটা সেট, দিস ইজ আ স্যাম্পল। তাহলে স্যার আসতো স্যার ভ্যারিয়েন্স আসতো হলো 2.5। 2.5, ওকে। সো আপনি করেছেন মনে হয়। দিস ইজ স্যাম্পল, সো দিস ইজ n, হ্যাঁ যেহেতু n-1 দিয়ে ভাগ হবে তাই না? জি স্যার। হ্যাঁ, so s square is equal to formula is x minus x bar whole square divided by n-1. সো আমাদের উপরে মোটামুটি 10 আসছিল মনে হয়, যোগ বিয়োগ করে, সো 10 জি আর স্যার। নিচে হলো 4, সো দিস ইজ ইকুয়াল টু 2.5. So sample standard deviation is equal to root over 2.5. 1.58। 1.58. তো যেহেতু আমাদের ইয়ার, তো আমরা ইয়ার লিখলাম না আপাতত। তো বোঝা গেল কিভাবে আমরা স্যাম্পল ভেরিয়েন্স এন্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। কেউ কথা বলে না, তার মানে কেউ বুঝে নাই। স্যার এই স্যাম্পল টেস্ট এটা আরেকবার বলেন স্যার, একটু স্যাম্পল টেস্ট যেটা বলেন। জি বলেন জামিরুল। স্যাম্পল টেস্ট মানে উদাহরণটা এখন বললেন না, এটা আরেকবার একটু এক্সপ্লেইন করতে দেন তাই। কোনটা মানে মানটা কিভাবে বের করলাম নাকি? জি স্যার। আরে ফর্মুলা, এই যে ফর্মুলা সামেশন x মাইনাস x বার স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আগের মতোই মান বসালাম, তখন মান বসিয়েছিলাম কি x মাইনাস x এর মান ছিল 10 মাইনাস x বার ছিল 12, দেন 11 মাইনাস 12 হোল স্কয়ার ও প্লাস। বুঝতে পারছি স্যার, মানে ও তখন স্যার স্যাম্পল মিন দিয়ে বাই করছে, এখন পপুলেশন মিন দিয়ে এখন স্যাম্পল মিন দিয়ে বের করলাম এই আর কি নাকি? তখন আমরা পপুলেশন মিন দিয়ে করেছিলাম, ডাটাটাকে পপুলেশন ধরেছিলাম তারপর বের করেছিলাম। ওকে, এখন আমরা ডাটাকে স্যাম্পল ধরলাম, জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে? So last one is coefficient of variation. Okay. So coefficient of variation এ আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন দরকার হবে। তো নরমালি আমরা সবগুলাই মিন স্যাম্পলের জন্যই করে থাকি, মোস্ট অফ দ্য টাইম আমাদের স্যাম্পল নিয়েই কাজ, আমরা খুব রেয়ার পপুলেশন নিয়ে কাজ করি। তো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 1.58। এখন যদি আমরা, so coefficient of variation is simply the ratio of standard deviation to the arithmetic mean and also expressed as a percent. So simply coefficient of variation is denoted by CV. So CV equal to standard deviation by mean into 100. So যদি population হয়, so for population standard deviation by population mean into 100. আর যদি sample হয়ে থাকে তাহলে sample standard deviation divided by mean into 100. তো যেহেতু আমরা স্যাম্পলের জন্য এগুলো লিখে রেখেছি, তো স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং স্যাম্পল মিন দেয়া আছে, তো আমরা ফর স্যাম্পল কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে পারি। ফর স্যাম্পল স্যার জি, মানে পপুলেশন দিয়ে কি স্যার কি বোঝানো হইতেছে, মানে সরাসরি রিয়েল ভ্যালু বা মানে এটা কি জনসংখ্যা মেজার করার জন্য বোঝানো হচ্ছে নাকি এটা এই টার্মটার অন্য কোনো মানে আছে স্যার?
নাসির সাহেব নাকি? হ্যাঁ স্যার, মানে পপুলেশন যে কথাটা আসতেছে স্যার, পপুলেশন বারবার। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি পপুলেশন সম্পর্কে বলতে পারবেন? নাসির সাহেব তো আজকে জানতে পপুলেশনে তো স্যার শাব্দিক অর্থ তো স্যার জনসংখ্যা স্যার, কিন্তু এই স্ট্যাটিস্টিক্স মানে এই জায়গায় মানে কি মিন করতেছে স্যার, মানে ডাটার সেটাই ক্ষেত্রে? সেটাই আমরা অন্য কাউকে জিজ্ঞাসা করি। কেউ কেউ বলতে পারবেন? জামিলুর সাহেব বলতে পারবেন? বলছিলাম আর কি, মানে একটা এরিয়ার যে যত কিছু আছে আর কি, এখানে বললাম সিটি ইউনিভার্সিটি আপনি নাম ছিলেন আর কি, যে ওখানকার মানে লোকজন, গাছপালা বা ইটি যা আছে, ধুলাবালি সহ সবই তো pollution। ও স্যার, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সকল মানে নির্দিষ্ট এরিয়ায় হ্যাঁ যা আছে। নির্দিষ্ট এলাকায় তাই জামিল ভাই না? হ্যাঁ ওটাই তো স্যার বলছি। ও আচ্ছা নাসির সাহেব মেবি প্রথম দিনের ক্লাস করেননি, তাই তো? স্যার, প্রথম ক্লাসটা আমি করি নাই স্যার। হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আমরা আবার বলতেছি, পপুলেশন এবং স্যাম্পল আমাদের দুইটাই ইম্পর্টেন্স বিষয়। নরমালি আমরা স্যাম্পল নিয়েই কাজ করে থাকি। পপুলেশন বাংলা হচ্ছে হ্যাঁ জনসংখ্যা, বাট জনসংখ্যাটা কি? জনসংখ্যাটা হচ্ছে কোন দেশের সকল মানুষের সমষ্টিকে বলা হয় জনসংখ্যা, রাইট? তো সিমিলারলি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় যে কোনো কিছু নির্দিষ্ট যে কোনো কিছু সমষ্টিকে বলা হবে পপুলেশন। যেমন ফর ইন ইউর ক্লাস, ঠিক আছে, উই হ্যাভ 60 স্টুডেন্টস, মোর দ্যান 60 স্টুডেন্টস, ফর এক্সাম্পল 65 স্টুডেন্টস মেবি। তো আমরা Yes, যদি sir. এখন স্টুডেন্টদের সিজিপিএ কাউন্ট করতে চাই, তো আচ্ছা এই 65 স্টুডেন্টস আমার পপুলেশন হতে পারে। আমি আপনাদের ইকোনমিক স্ট্যাটাস, কার কিরকম ইনকাম সেটা জানতে চাই, সো এই 65 স্টুডেন্টস হচ্ছে আমার পপুলেশন। অথবা যদি আমি সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাপোজ বয়সের গড় জানতে চাই, তো সিটি ইউনিভার্সিটির সব স্টুডেন্ট হচ্ছে আমার পপুলেশন। ওকে, যেমন উনি বললেন জি স্যার। ধুলাবালি সবের কথাই বললেন, তো আমরা ধরলাম আপনার পুকুরে মাছ আছে, তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাছগুলার ওজন কেমন হয়েছে। তো আপনার পুকুরের যে পুকুর একটা আছে, সেই পুকুরের সব মাছ হচ্ছে আপনার পপুলেশন। ঠিক আছে? তো জি স্ট্যাটিস্টিক্স স্যার, এর থ্যাংক ভাষা ইউ স্যার। শুধুমাত্র মানুষ বলতেই পপুলেশন না, যে কোনো কিছু সমষ্টিকেই আমরা পপুলেশন বলবো। যেমন আপনি হয়তোবা সফটওয়্যার আবিষ্কার করবেন, ঠিক আছে, এখন আপনি যদি 10টা সফটওয়্যার আবিষ্কার করেন, তো 10টা সফটওয়্যার হচ্ছে আপনার পপুলেশন। সেখান থেকে হয়তো আপনি যখন স্যাম্পল কাউন্ট করবেন, দুই একটা নিয়ে অন্যকে চেক করতে দিবেন, ভাই দেখেন আমার এই সফটওয়্যার আমি আবিষ্কার করেছি, সো আপনি ইউজ করে দেখতে পারেন আপনার কাজে লাগে কিনা। তো সেটা হয়তো আপনার স্যাম্পল হবে, যে আমি স্যাম্পল কপি দিলাম, আপনি দেখেন। স্বাভাবিকভাবে আপনি আপনার মাস্টার কপি দিবেন না তাকে, তাই না? আর স্যাম্পল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ এ পপুলেশন, অর্থাৎ যেটা নিয়ে আপনি কাজ করতেছেন তার একটা পার্ট কে বলা হবে। যেমন আমরা বললাম যে আপনাদের ক্লাসের আমরা সিজিপিএ জানতে চাই, তো এখন যদি আমি সবাইকে না নিয়ে 10 জন 15 জন, এটার আবার নির্দিষ্ট নিয়ম আছে, ইচ্ছা মতো নেওয়া যায় না, তো 10 জন 15 জন নিয়ে যখন আমি কাজ করব সবাইকে না নিয়ে, তখন হবে আমার এই 10-15 জনকে বলা হবে একটা স্যাম্পল। ঠিক আছে নাসির সাহেব? জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো এখন আমরা পড়তেছিলাম কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। ওকে, তো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি সংক্ষেপে। সো ফর স্যাম্পল দিস ইজ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই 100, সরি হ্যাঁ, ডিভাইডেড বাই x বার, মানে স্যাম্পল মিন ইনটু 100। তো এখানে যেহেতু আমরা s পেয়েছি 1.58 and x বার পেয়েছি 12, now we have to multiply by 100, so our coefficient of variation will be 1.58 13.17। 13.17, so 13 পয়েন্ট, এটা কিন্তু আমরা পার্সেন্টেজে লিখবো, হ্যাঁ 17%। তো নরমালি যখন আমাদের মিন সেম হয়ে যায়, তখন কিন্তু আমরা বাকি যে সব ছিল, তাই না, রেঞ্জ, মিন ডেভিয়েশন অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে কম্পেয়ার করতে পারলাম। এখন যদি মিন আলাদা হয়ে যায় আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম হয়ে যায়, তাহলে তখন আমরা মিন দিয়ে কম্পেয়ার করতে পারবো। কিন্তু যদি এখন মিনও আলাদা হয়ে যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও আলাদা হয়ে যায়, তাহলে আমরা কিভাবে কম্পেয়ার করবো দুইটা ডাটা সেটকে? তখন আমাদের দরকার হবে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমরা এটা এখন বুঝে দিচ্ছি।
আমরা ব্যাটসম্যান এ বি তেই আপাতত থাকি। ওকে, তো ব্যাটসম্যান এ এন্ড ব্যাটসম্যান বি। তাহলে ব্যাটসম্যান এর আমরা গড় রান ধরলাম 60 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরলাম 5, এন্ড ব্যাটসম্যান বি রও আমরা রান ধরলাম এভারেজ রান 60 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10। তাহলে কোন ব্যাটসম্যান আমাদের নেক্সট ম্যাচের জন্য সিলেক্ট হবে? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, সো যেহেতু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাটসম্যান এর কম, সো আমরা ধরে নেব ব্যাটসম্যান এ ব্যাটসম্যান বি তুলনায় বেটার। ওকে, শুধু রানের খাতিরে, অন্য বিষয় থাকতে পারে, বা ফিল্ডিং, ওসব বিষয় আমরা দেখবো না আপাতত, শুধু আমরা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে রান। এখন যদি আমরা এটা চেঞ্জ করে দেই, so 60 and 70, তাহলে এখন কোন ব্যাটসম্যানটা সিলেক্ট হবে? স্যার বি স্যার। তো যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম হয়ে যায় তাহলে আমরা দেখবো মিনের মধ্যে কার বেশি কম। এটা ডিপেন্ড করতেছে জিনিসটা যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের জন্য বি ভালো, তাই না? যদি Yes, sir. ব্যাটসম্যান এ এবং ব্যাটসম্যান বি হয় তাহলে এভারেজে যদি ব্যাটসম্যান বি 70 রান করে থাকে প্রতি ইনিংসে তাহলে অবশ্যই ব্যাটসম্যান বি ভালো। আর এখন যদি আমরা বলি যে এ হলো একটা মাস আর বি হলো একটা মাস, ওকে, তাহলে এ মাসে গড়ে আমরা পেয়েছি 60 করোনা রোগী আর বি মাসে আমরা গড়ে পেয়েছি 70 করোনা রোগী, তাহলে কোন মাস ভালো অবস্থায় ছিল? স্যার। ওর আবার এ হবে, তখন কিন্তু এই এ মাসে হবে। আমরা ভালো অবস্থায় ছিলাম, তাই না? তো এটা ডিপেন্ড করতেছে আসলে জিনিসটা ভালো নাকি মন্দ তার উপরে। যদি ভালো হয় তাহলে অবশ্যই বির জন্য ভালো, আর যদি বিষয়টা খারাপ হয় তাহলে আমাদের কম হলেই ভালো, তাই না? তো এখন আরেকটা অপশন মনে করেন যে আমাদের এরকম হলো, এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ করে দিলাম। ওকে, সো ফর এক্সাম্পল দিস ইজ 10 আর দিস ইজ 8। B, sir, B. বি। আচ্ছা, উল্টো হয়ে গেছে। না, এখন যদি সেটা ভালো জিনিস, এখন খারাপ জিনিস হলে কই ভালো হবে? কোন আমরা ভালো জিনিসই থাকি, খারাপ জিনিস থাকি না। আমরা চেঞ্জ করব, হ্যাঁ। দিস ইজ 15। তাহলে এখন কে ভালো অবস্থায় আছে? তখন স্যার বি হবে। বি স্যার। খারাপ না ভালো স্যার? জি বলেন। সিচুয়েশন এইসব ক্ষেত্রে আমরা শিওর না, তখন আমাদের দেখতে হবে কোফিশিয়েন্ট অফ ঝামেলা আছে ভেরিয়েশন। স্যার এখন। হ্যাঁ, একটু ঝামেলা আছে এখন, হয়তো বা আপনারা আপাতত দৃষ্টি এ বি যে কোনোটাই মনে হতে পারে, আমি নিজে জি, জানি না স্যার। কোনটা ভালো অবস্থায় আছে। তো তখন আমাদের চেক এটা করতে তো হবে স্যার এমনি দেখে বলা যাবে না স্যার এটা। হ্যাঁ, এটা হয়তো বা কাছাকাছি আছে দেখে এখন যদি 500 700 এরকম হয় তখন বোঝা যাবে না। বা আবার হাজার হাজারে যায় তখন। হ্যাঁ, দুই ক্যাটাগরির ভেরিয়েবল হতে পারে, তখন দেখা গেল যে এর মিন 10 আর এর মিন হলো 500। কারণ দেখা গেল যে এক কোম্পানিতে দেখা গেল যে মনে করেন যে সিনিয়র যারা পদের তাদের বেতনের ভেরিয়েশন কেমন, আর একদম যারা নিচের লেভেলের মানুষ তারা 5-7 হাজার বেতন পায়, স্বাভাবিকভাবে তাদের মিন কম, আর যারা অনেক বেতন তাদের মিন বেশি হবে। কিন্তু আমরা দেখতে চাই ভেরিয়েবিলিটি কেমন, তো তখন স্বাভাবিকভাবে দেখতে হবে যে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মাধ্যমে কোন গ্রুপের মধ্যে ভেরিয়েবিলিটি বেশি অথবা কম। ওকে, আবার আমরা কিন্তু একসাথে দুইটা জিনিসও মেজার করতে পারবো, যেমন আমাদের এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কিন্তু একই ইউনিট হতে পারে, একটাকে আমরা ইয়ার দেখেছি, বাট কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনে কিন্তু কোনো ইউনিট নেই, পার্সেন্টেজ। তো আপনি চাইলে সমুদ্রের উচ্চতা কত কম বেশি হয় তার সাথে বাজারে খাসির মাংসের, গরুর মাংসের দাম কত কম বেশি হচ্ছে সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোন ডাটার মধ্যে ভেরিয়েশন বেশি, সমুদ্রের পানির মধ্যে ভেরিয়েশন হচ্ছে না নাকি গরুর মাংসের দামের মধ্যে ভেরিয়েশন হচ্ছে। তো সেটা আপনি বলতে পারবেন যে ভেরিয়েবিলিটি কোনটাতে বেশি, তো যেহেতু সেখানে কোনো ইউনিট নাই। তো এইসব ক্ষেত্রে আমাদের কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশনের মধ্যে চেক করতে হবে। তো আমরা সাপোজ ব্যাটসম্যান বি এর জন্য সিবি বের করতে পারি, তাহলে ফর এ সিবি ইকুয়াল টু এস বাই এক্স বার
into 100. So this is equal to 10 by 60 into 100. And for B, CV equal to, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন যোগ মনে করেন না। So 15 divided by 70 into 100. So for A, (16.67%). B, 21, 43 স্যার। হ্যাঁ 43%। তো যারা বি বলছিল ঠিক আছে, তাদের কিন্তু ঠিক নাই। হ্যাঁ, তো দেখা গেল যে এর ডাটার মধ্যে ভেরিয়েশন কম, সো এর ডাটা কিন্তু বেটার দ্যান বি। ওকে, জি স্যার, কোশ্চেনে আগে বুঝতে হবে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ, এটা বুঝতে পারলে আমরা এ বি ডিসাইড করতে পারবো। তো এখানে কিন্তু আমরা সাপোজ দুইটা ডাটা দিলাম, সিমিলারলি কিন্তু আমরা আরো দুই সেটা যোগ করে দিতে পারি, এ বি সি ডি। সো ইউ হ্যাভ টু সাপোজ আমরা যদি বলি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ওয়ান আর হুইচ ওয়ান ইজ দ্য ওয়ার্স্ট ওয়ান, তো আপনি কিন্তু তখন কম্পেয়ার করে বলতে পারবেন যে কে ভালো অথবা কে খারাপ অবস্থায় আছে। স্যার এটা তো ওই যে প্রশ্ন দেয়া থাকবে যে ওই এটা কে ভালো কে খারাপ, এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্ট এর মাধ্যমে বের করো বা একটা ফর্মুলা ইউজ করে বের করো, এটা তো দেয়া থাকবে তাই না স্যার? না, আপনাকে ডাটা দেওয়া থাকতে পারে যে ব্যাটসম্যান, যদি আমরা সাপোজ ব্যাটসম্যান এ, ব্যাটসম্যান বি, ব্যাটসম্যান সি, চারজনের ডাটা দেওয়া থাকলো, সো আপনাকে বলতে হবে হু ইজ দ্য বেস্ট ওয়ান। ওকে, অথবা হতে পারে যে সাপোজ চারজন টাইপিস্ট আছে, চারজন টাইপিস্ট এভাবে কেউ 1 মিনিটে এভাবে বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করে থাকে। তো এখন বলেন কে ভালো, সবচেয়ে বেস্ট টাইপিস্ট। ওকে, তো তখন আপনাকে সাপোজ বের করে দেখতে হবে কার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। স্বাভাবিকভাবেই কারোর সাথে মিলার কথা না, কারোর স্ট্যান্ডার্ড ডিভিশনে মেলার কথা না। ওকে, জি স্যার। এখন ঝামেলাটা হইতে পারে কি স্যার, যে যদি কোনো কিছু দেয়া না থাকে যে কিসের মাধ্যমে আমরা এটাকে ই করবো, মানে এই কোনটা ভালো কোনটা খারাপ মেজার করবো, তাহলে তো স্যার অনেক ফর্মুলাই মাথার মধ্যে চলে আসবে, কোনটা অ্যাপ্লাই করে তখন করতে হবে এই জিনিসটা। না, আমরা নরমালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর সিবি, হ্যাঁ, বাকি যেটা আমরা বলে মিন ডেভিয়েশন, এগুলো কম ইউজ হয়ে থাকে। তো আমাদের স্বাভাবিকভাবেই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটোই সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো আপনারা এই দুটাই সব জায়গায় ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? জি স্যার। তো এটা আমরা করলাম পর র ডাটা। ওকে, সো এখন আমরা গ্রুপ ডাটার জন্য বের করব। আমাদের যেহেতু ভেরিয়েন্সটাই বেশি ইউজ হয়, শুধু আমি ভেরিয়েন্সটাই দেখাচ্ছি গ্রুপ ডাটার জন্য। আচ্ছা, এখানে দুই একটা এক্সাম্পল করে দেওয়া আছে, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করিয়েন। তো আমরা ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই করব। আমি শুধু স্যাম্পলের জন্যই করেছি, স্যাম্পল ভেরিয়েন্স এন্ড স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর গ্রুপ ডাটা। তো ফর এক্সাম্পল দিস ইজ আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই ডাটাটা দিয়ে দেওয়া আছে। তো এখন আমাদের স্যাম্পল ভেরিয়েন্স বের করতে হবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, সেখান থেকে আমরা সিবিও বের করতে পারবো। তো কিন্তু আমরা শিখেছিলাম কিভাবে মিন বের করতে হয় ফ্রম আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সো আমরা মিন বের করার জন্য আমাদের কি দরকার। আচ্ছা, 1 মিনিট, এখানে আজান হচ্ছে, হ্যাঁ।
স্যার কিছু বলছেন শুনতে পাই না এক্সামের কথা। আচ্ছা, আপনাকে আজান শুনতে পাচ্ছেন? স্যার আজান শেষ হয়ে গেছে। না, আমার এখানে আজান শুনতে পাচ্ছেন? না 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 এখন স্যার। নাই, প্রথম দিকে শুনছি। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করতেছি। ওকে, সো সেলিং প্রাইস আমাদের ধরলাম একটা দেওয়া আছে এন্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এবং আমরা জানি মিড ভ্যালু কি বের করতে হয়। মিড ভ্যালু ইকুয়াল টু আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। দেন ফর মিন উই নিড fx, f ইনটু x। সো fx আমরা ফ্রিকোয়েন্সি এন্ড মিড ভ্যালুস গুণ করে আমরা fx বের করতে পারি। সো দিস ইজ for first class 8 into 16.5, 132. And then we have to add some fx. So summation fx equal to 1845. So last class কিন্তু আমরা মিন পর্যন্ত বের করেছিলাম for a group data or frequency distribution. So 23.06. So our variance formula for variance is summation f, আগে x minus x bar whole square n minus 1 টা ছিল, এখন শুধু f টা যুক্ত হয়েছে যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা এই ফ্রিকোয়েন্সিটা কি দেয়া থাকে? জি বলেন। ফ্রিকোয়েন্সিটা কথা বলতেছি। হ্যাঁ জি, আবার বলেন। ফ্রিকোয়েন্সি হ্যাঁ। এটা কি দেয়া থাকবে স্যার? হ্যাঁ, যদি দেয়া থাকে, সেটা না হলে তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হবে না। এই দুইটা কলাম যদি দেয়া থাকে, ওকে, সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সো যদি বলা হয় যে ফ্রম দ্য ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউ হ্যাভ টু ফাইন্ড মিন এন্ড ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো এই কলাম দুটো দেয়া থাকবে আপনাকে, তখন আপনার মিড ভ্যালু তারপরে এফএক্স, আমি বলতেছি কিভাবে কি ফ্রিকোয়েন্সি ভেরিয়েন্স বের করতে হয়। ঠিক আছে? তো ফার্স্ট দুই কলাম আপনাকে দেয়া থাকতে পারে অথবা ডাটা দেয়া থাকতে পারে, সেখান থেকে আপনি দুই কলাম তৈরি করবেন, তারপরে বাকিগুলো করবেন, এরকম হতে পারে। তো আমরা লাস্ট ক্লাসে মিন পর্যন্ত বের করেছি, এখন আমাদের যারা ভেরিয়েন্স, তো ভেরিয়েন্সের জন্য আমাদের এই ফর্মুলাটা নরমালি ইউজ হয়। তো সেটাকে যদি আমরা মডিফাইড করে এই ফর্মুলাটা লিখি, তাহলে আমাদের জন্য করতে সুবিধা হয়। ঠিক আছে? নইলে এভাবে করতে গেলে একটু সময় বেশি লাগবে, তার থেকে এভাবে করলে একটা কলাম অন্তত কম করতে হবে। তো সেটাই আমি করে দেখিয়েছি। সামেশন এফ এক্স স্কোয়ার মাইনাস এন এক্স বার স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস 1। সো এখানে এফ ইন্টু এক্স নামে একটা এফ ইন্টু এক্স স্কোয়ার কলাম তৈরি করতে হয়েছে। এখানে শুধুমাত্র কিন্তু এক্স এর উপর স্কোয়ার, এফ এর উপর কিন্তু স্কোয়ার না। তো প্রথমটা আমি করে দেখিয়েছি 8 into 16.5 স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 2178। সো দেন এভাবে বাকিগুলো করে করে আমরা টোটাল পেয়েছি 44082। সেই মানটা আমরা এখানে বসিয়েছি। তারপরে n এর মান হচ্ছে 80, দিস ইজ 80 n। দেন x বার একটু আগে পেয়েছি 23.06, তার উপরে স্কয়ার হচ্ছে দেন 80 minus 1, this is after adding checking we got 19.505। ঠিক আছে, স্যাম্পল ভেরিয়েন্স। একটা প্রশ্ন করবো স্যার। জি জি বলেন। আর যেখানে স্যার যে সেকেন্ড লাইনে স্যার এন কেমনে আসবে স্যার? এন এক্স স্কয়ার স্যার। মানে ভেরিয়েন্সের সেকেন্ড লাইন, তাই তো বলতে যাচ্ছেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল ভেরিয়েন্সের সেকেন্ড লাইন। হ্যাঁ, আমি দেখাতে পারি যদি আপনি দেখতে চান, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার, একটু দেখালে ভালো হতো স্যার। ওকে, ঠিক আছে। আমরা আপাতত এফ টা বাদেই কাজ করি। হ্যাঁ, এফ আমাদের আপাতত দরকার নাই। যদি আমাদের র ডাটা হতো তাহলে এরকম হতো। হ্যাঁ, এক্স বার স্কয়ার। ওকে, সো আপনারা তো জানেন এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি? এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার। সো যেহেতু সামেশন আছে, তো সামেশন সবার সাথে চলে যাবে, তাই না? এবং সামেশন কিন্তু কনস্ট্যান্টের উপর ধরে না, তাই না?
শুধুমাত্র ভেরিয়েবলের উপর ধরে। সো এখানে আমাদের এক্স বার কনস্ট্যান্ট, সো সামেশন এক্স, ওকে। দেন প্লাস, মনে করেন সামেশন যদি 1 হয় তাহলে কি হবে বলেন তো? আমরা কি লিখি? যদি n সংখ্যক হয় তাহলে n ইনটু 1 লিখবো না, নাকি? জি স্যার। n সংখ্যক মানে n সংখ্যক 1 যদি যোগ করি তাহলে তো nই হবে নাকি? জি স্যার। তো সিমিলারলি আমরা যদি সামেশন, হ্যাঁ আমি এটা এক্স বার হচ্ছে কনস্ট্যান্ট, তো আমি এক লাইন লিখলাম বেশি, তো জায়গা আটকেছে না, দেখি সাদা পাতাটা নেই। এর পরের লাইন হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস 2x বার। এখন দেখেন আমাদের x বার সমান সমান কি? সামেশন x বাই n, তাই না? জি স্যার। তাহলে x বার সরি সামেশন x সমান সমান কি লিখতে পারি? n ইনটু x বার। এক্স বার। জি স্যার। সো এখানে আমরা কিন্তু এই যে লাইনের পরে এই লাইনেরটা কিন্তু আমরা লিখতেছি, হ্যাঁ। সো n ইনটু x বার, ওকে। দেন প্লাস এখানে কিন্তু সামেশন x বার স্কয়ার, সো n সংখ্যক x বার স্কয়ার, সো n ইনটু x বার স্কয়ার লিখলাম। দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে? জি স্যার। যিনি কোশ্চেন করেছেন দেখেন ঠিক আছে কিনা, না বুঝলে কিন্তু বলিয়েন। ঠিক আছে স্যার, ঠিক আছে। সো দেন এটা তো আমাদের থাকলো সামেশন x স্কয়ার, দেন মাইনাস, দেন এটা 2x স্কয়ার n, আর এটা শুধু n x স্কয়ার। তাহলে কি হবে? একটা থাকবে না, দুইটা থেকে বাদ গেলে? আমি একটু সংক্ষেপে লিখতেছি। থাকবে স্যার একটা। সো একটাই কিন্তু আমরা লিখেছি ফর্মুলাতে। সো এখানে f আসছিল, আমরা f টা বাদ দিয়ে রাখছি আপাতত। ঠিক আছে? এখন জি স্যার। সাইকুল কি কোশ্চেন করেছিলেন না কে কোশ্চেন করেছিলেন যে কিভাবে ফর্মুলাটা হলো? আমি করেছিলাম স্যার। ঠিক আছে তাহলে এখন? জি স্যার, এখন ঠিক। তো ওইখানে f টা আমি লিখলাম না, f লিখলে এই যে অনেকগুলা টার্ম বেশি লিখতে হতো, হ্যাঁ, কারণ fx সমান সমান আবার n চলে আসছে, এই জন্য আমি f টা বাদেই করলাম। তো আশা করি যারা আর কি দেখতেছেন তারা বুঝতে পেরেছেন। সায়েন্সের স্টুডেন্ট আপনাদের একটু বুঝতে সুবিধা হলো, কিন্তু আর্টস এর যারা বিবিএর স্টুডেন্ট তারা তো মাথা ঘুরে যায়, জন্য আমি দেখাই না সবাইকে, তারা দেখতেছে তাদেরকেই দেখাই। ওকে, সো আমরা ফর্মুলা বসাইলে মান পাবো। সো আমরা স্যাম্পল ভ্যারিয়েন্স পেলাম 19.505। সো সেটাকে আমরা রুট করলে পাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস ইজ 4.416। আর আমরা চাইলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনে বের করতে পারি, CV equal to S by X bar into 100, so this is 19.15%. ঠিক আছে? জি স্যার। সো এই হলো আমাদের আপাতত মিড টার্ম পর্যন্ত সিলেবাস। যদি মিড টার্ম নেক্সট শুক্রবার থেকে শুরু হয় তো এই পর্যন্ত হলো আমাদের সিলেবাস, ওকে। আর আমার মনে হয় 3 জন ছেলেই ক্লাস করতেছে, বাকি সবাই ঘুমাচ্ছে নাকি? স্যার এখানে যে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা স্যার এস ইকুয়াল 4.416, এটা স্যার বুঝতে পারলাম না স্যার, এইটা একটু যদি। এই যে ভেরিয়েন্স কত পেয়েছি আমরা, দেখেন s সমান সমান হচ্ছে √19.505। ক্লাসে মনে হয় স্যার জয়েন বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, অনেক বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। কি আল্লাহ জানে। সো রুট করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, যদি বুঝে থাকেন তাহলে খুবই ভালো। তো এই পর্যন্ত আপনাদের সিলেবাস বিফোর মিড টার্ম। হ্যাঁ, আমাদের যদি নেক্সট শুক্রবার থেকে পরীক্ষা শুরু হয় আর কি, তাহলে হলো আমাদের এই সিলেবাস। এখন আমি যেটা বলতে চাচ্ছি, এখন প্রায় 45 জন স্টুডেন্ট আছে, খুবই ভালো।
যারা শুনতেছেন তারা শুনেন, আর যারা শুনতেছেন না তারপরে রেকর্ড শুনে জেনে নিয়েন। তো আপনাদের 4টা কোশ্চেন থাকবে আমাদের, এটা আর কি নরমালি কোশ্চেন মানে অনলাইনের 1 ঘন্টা সময় আপনাদের, সেখান থেকে আপনার 3টা অ্যান্সার করতে হবে। এবং প্রথম আমার যে কোশ্চেনের প্রথম যেটা কোশ্চেন সেটা পুরোটাই কিন্তু থিওরি, 10 মার্কস থিওরি, ওকে। আর সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ সেখানে হচ্ছে 2 মার্কস করে থিওরি আর বাকি 8 মার্কস করে ম্যাথ। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা যেটা পড়েছিলাম সাপোজ স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন বা ভেরিয়েবল, তারপরে পপুলেশন, তাই না? তো এখান থেকে 10 মার্কস। দেন সেকেন্ড আমরা পড়েছিলাম চ্যাপ্টার যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বা অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, হতে পারে বিভিন্ন ধরনের গ্রাফ, ড্র এন্ড ডাটা থেকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, কনস্ট্রাকশন। তো এখান থেকে 10 মার্কস। এন্ড দেন হচ্ছে যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছি, এন্ড লাস্টলি আজকে বললাম মেজার্স অফ ডিসপারশন। তো এই দুইটা চ্যাপ্টার কিন্তু ইন্টার রিলেটেড হবে। 3 নাম্বার এবং 4 নাম্বার কিন্তু দুইটা মিলেই হবে। তো দেখা গেল 3 নাম্বারেও দেখা গেল যে মিন, মিডিয়ান, মুড আছে, তারপরে সেখানেও স্যাম্পল ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসতে পারে। আবার 4 নাম্বার কোশ্চেনেও কিন্তু মিন এবং ভেরিয়েন্স ডেভিয়েশন আসতে পারে। ঠিক আছে, তো দুইটা কিন্তু ইন্টার রিলেটেড। সো যখন যদি দুইটা পড়েন তাহলে দুইটাই কিন্তু পড়তে হবে, একটা বাদ দিয়ে আরটা পড়লে কিন্তু ফুল অ্যানসার করতে পারবেন না। ওকে, বুঝতে পেরেছেন সবাই? জামিরুল, জি স্যার। কোনো কোশ্চেন আছে বলেন। লিখছি স্যার। এক স্যার। নাম্বার থেকে ফুল থিওরি স্যার। স্যার হ্যাঁ জি, নাসির বলেন। না, জামিল ভাই বলুক স্যার। সাদারা বলছে তাই বলছি আর কি। এক নাম্বার থেকে ফুল থিওরি প্রশ্ন লিখতে পারে প্রথম শিট থেকে আর কি, ফার্স্ট ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আর 2 নাম্বার 3 নাম্বার 4 থাকবে, দুই মানে একটা থাকবে থিওরি আর 8 থাকবে ম্যাথ, মানে 2 + 8 10 মার্ক। হ্যাঁ এই থাকবে 3টা কোশ্চেন প্যাটার্ন আর কি। আর দ্বিতীয় প্রশ্ন থাকবে হচ্ছে ওই যে এই থেকে আপনাদের কি বলে এটা, গ্রুপ ডাটা, মিন, মূল্য, মিন, মুড আর মিডিয়া, এটা। আর 3-4 থাকবে হলো সেন্টার টেন্ডেন্সি আর হলো যে মিন আর যে ভেরিয়েন্স, এই দুইটা ইন্টার মানে মিলে থাকবে আর কি প্রশ্ন। হ্যাঁ, সেকেন্ডটা কিন্তু গ্রুপ ডাটা না, সেকেন্ডটা হচ্ছে যে কি আমাদের ডাটা যে অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন স্যার। জি ডাটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। পাই বার এগুলো। হ্যাঁ, পাই চার্ট, বার চার্ট, তারপরে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি কার্ভ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আর অজাইব। ঠিক আছে, এখান থেকে 10 মার্কস। ওকে, তো আপনারা বাসায় ঠিক মতো পড়িয়েন। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় অঙ্ক করতে গিয়ে বা না বুঝেন, তো আমি তো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে, সো আপনারা সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে স্যার, জি, নাসির সাহেব বলেন। মানে পরের 3 সেটে মানে 2 মার্কস এর মানে থিওরি, সেটা মানে থিওরি গুলা মানে কি জাতীয় ডেফিনেশন আসতে পারে স্যার? মানে দুই একটা যদি একটু হেল্প দেওয়া সম্ভব হইতো স্যার। আমি তো বলছি যে আমাদের ডেফিনেশন আসবে না, ঠিক আছে। এই জন্য যদি স্যার, আচ্ছা আচ্ছা কুইজ পরীক্ষাটা একটু আগে দিতেন তাহলে আপনাদের একটা আইডিয়া হতো, তাই না? আচ্ছা আচ্ছা স্যার। এই জন্য আপনারা তো সবাই দিলেন শেষে, আমার অবশ্য সেকেন্ড দিন বলতেই ভুলে গেছি যে কুইজ থার্ড দিন নেওয়া উচিত ছিল। তো যাই হোক, জি স্যার। নরমাল ডেফিনেশন আসবে না, ঠিক আছে। যেমন হতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বার চার্ট এন্ড পাই চার্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম এন্ড ফ্রিকোয়েন্সি কার্ভ। ওকে, তো আপনারা এগুলো একটু সেটা কি চার্ট আঁকায় দেখাইতে হবে স্যার? চার্ট আঁকায়ও দেখাতে পারেন, বা আছে না বেসিক ডিফারেন্স, যেমন আমরা কি যদি হিস্টোগ্রাম এবং বার চার্টের মধ্যে পার্থক্য কোথায়, পার্থক্য কি তাদের মধ্যে? হিস্টোগ্রামে আমাদের গ্যাপ থাকে না, আর বার চার্টে গ্যাপ থাকে। জি স্যার, জি স্যার, আরেকটা গ্যাপ থাকে। কন্টিনিউয়াস ডাটা সেট, বার চার্ট ফর ক্যাটাগরিক্যাল বা ঠিক আছে কোয়ালিটেটিভ ডাটা সেট, তাই না? তো এগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন যে কোনটার কোথায় ডিফারেন্স, তাহলেই হয়তো বা বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই 3 জন বাদে তো আর কারো কোনো কোশ্চেনও নাই? যারা কি ঘুমাচ্ছে কিনা আল্লাহ জানে। যাই হোক, না স্যার সবাই পরীক্ষা দিচ্ছে। না স্যার, সজাগ আছি সবাই। সবকিছু শুনলাম স্যার। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্যাটার্ন অর সিলেবাস? না স্যার, আপাতত আর নেই। আচ্ছা, না থাকলে ঠিক আছে। তো আমি রেকর্ডিংটা বন্ধ করে দেই নাকি? জি স্যার।